সবাইকে স্বাগত এটিএন নিউজে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, প্রায় প্রতিদিন আমরা হাজির হয়ে যাই ঠিক এই সময়ে হ্যাপেনিং পয়েন্ট নিয়ে, নতুন অতিথি এবং নতুন বিষয় নিয়ে। আজকে আমাদের সাথে যুক্ত আছেন আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক হিট বাংলাদেশ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি বলছিলাম, নতুন বিষয় এবং একটি নতুন অতিথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে আমাদের বিষয় ক্ষুদ্র ঋণে স্বাবলম্বী দরিদ্র জনগোষ্ঠী। দর্শক, দরিদ্র জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য ক্ষুদ্র ঋণ কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে আপনারা জানেন এবং সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি ৮০ দশকে দেখে থাকি, দরিদ্র জনগোষ্ঠীর যে হার, তুলনামূলকভাবে আমাদের ২০২২-এর শেষ জরিপে দেখা যায় যে সেই হারে দরিদ্র জনগোষ্ঠী অনেকাংশে হ্রাস পায়। এই দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে ক্ষুদ্র ঋণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেগুলো নিয়ে আলোচনা করব এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে এবং দরিদ্র আছেন, কিভাবে ক্ষুদ্র ঋণ পেতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আমাদের আগত অতিথির সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথি আনোয়ার হোসেনের কাছে। জনাব আনোয়ার হোসেন, আমাদের আজকের বিষয় ক্ষুদ্র ঋণে স্বাবলম্বী দরিদ্র জনগোষ্ঠী। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে ক্ষুদ্র ঋণ আসলে কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন? আপনাকে ধন্যবাদ দেই এই অপূর্ব সুযোগের জন্য। আমি শুরুতেই এটিএন নিউজের সকলকে হিট বাংলাদেশের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করি। সাথে সাথে আজকের এই অনুষ্ঠানে যত দর্শক শ্রোতা আছেন তাদেরকেও হিট বাংলাদেশের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করি। হিট বাংলাদেশ দীর্ঘ 50 বছর যাবৎ বাংলাদেশে কাজ করতেছে। আর আজকে এই মুহূর্তে আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যে ক্ষুদ্র ঋণের ভূমিকা, এর ভূমিকা ব্যাপক। ব্যাপক এই অর্থে আমি বলবো যে গ্রামীণ অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা পালন করছে এই ক্ষুদ্র ঋণ। নারীর ক্ষমতায়নে একটি বিশেষ ভূমিকা পালন করছে এই ক্ষুদ্র ঋণ। এই গ্রামীণ দরিদ্র পরিবারের সন্তানদেরকে স্কুলগামী করার জন্য যে পদক্ষেপটি সেটি শুরু করেছে এই ক্ষুদ্র ঋণ। পরিবেশকে সচেতন করার জন্য এই ক্ষুদ্র ঋণ ব্যাপকভাবে কার্যকারীভাবে কাজ করতেছে। আমি মনে করি যে বাংলাদেশে ক্ষুদ্র ঋণ একটি ব্যাপক আন্দোলনের মতো কাজ করেছে, যেটা অস্বীকার্য। এবং আমরা বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে যে সরকারের সাথে আমরা যুক্ত হয়ে এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে আমাদের হতদরিদ্র মানুষদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। একদমই তাই। আমি যদি একটু আপনার কথার প্রসঙ্গে আসতে চাই, যে আসলে ক্ষুদ্র ঋণ আমরা বলছিলাম আসলে দরিদ্র জনগোষ্ঠীকে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নিতে একটি সহায়ক হিসেবে কাজ করে। সেক্ষেত্রে একটি কথা চাউর হয়ে থাকে যে ক্ষুদ্র ঋণ আসলে গ্রামীণ মানুষদের জন্য। আসলে কি এখনো কি গ্রামীণ মানুষদের সহায়তা করে আসছে ক্ষুদ্র ঋণ, নাকি শহর কেন্দ্রিক যারা আছেন, যারা পিছিয়ে আছেন, তাদেরও? আমি আপনাকে এভাবে বলবো যে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্রদের জন্য, সেটা শহরে হোক আর গ্রামে হোক। বিশেষভাবে আরম্ভ হয়েছিল গ্রাম কেন্দ্রিক, কিন্তু এখন গ্রামেরও সেই হতদরিদ্র লোকজন শহরে এসে উপস্থিত হয়েছে। শহরে কিন্তু আমরা তেমন কোনো প্রজেক্ট দেখছি না। আছে শহরের, মানে সবাই তো ব্যস্ত। এই ব্যস্ততার কারণে হয়তো আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন না। শহরে অনেকগুলো বস্তি আছে, প্রত্যেকটা বস্তিতে দেখবেন এই ক্ষুদ্র ঋণ আছে। শুধু এখানে না, ক্ষুদ্র ঋণ শুধু যে বস্তিতে তা না, হতদরিদ্র লোক যে এলাকায় বাস করে সেখানে এই ক্ষুদ্র ঋণ আছে। আপনি দেখবেন ছোট ছোট চায়ের দোকান, তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন তুমি কোথা থেকে পুঁজি পেয়েছো, সে বলবে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কাছ থেকে। ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে নতুন নতুন, তাকে জিজ্ঞেস করবেন যে তুমি এই যে নতুন উদ্যোক্তা হলা কিভাবে হলে, সে দেখবেন কোনো না কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের নাম বলছে। সুতরাং আমি এই কথা বলতে পারি যে শহরেও যেমন গ্রামেও তেমন আছে, কিন্তু শহরের ব্যস্ততার কারণে আপনারা তা দেখতে পাচ্ছেন না। আচ্ছা, একজন ব্যক্তি আসলে ক্ষুদ্র ঋণ নিতে চায় তার জীবনকে সচ্ছল করার জন্য বা স্বাবলম্বী করার জন্য, কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা দেখে থাকেন একজনকে গ্রহীতাকে ঋণ দেওয়ার পূর্বে? প্রথম শর্ত হচ্ছে তার কতটা সদিচ্ছা আছে, সে নিজেকে পরিবর্তন করতে চায় কিনা, নিজের জীবনমানের পরিবর্তন করতে চায় কিনা। যদি সে নিজের জীবনমানের পরিবর্তন করতে চায়, তাহলে প্রাথমিকভাবে আমি তাকে সিলেক্ট করি, এবং এই সিলেকশনই যথেষ্ট নয়। তারপর আমি দেখতে চাই সে কি করতে চায়। এক্সাম্পল, সে একটি মাছের খামার করতে চায়, কিন্তু তার কোনো ধারণা নেই মাছের খামারের। তাহলে তো আমি তাকে যদি পুঁজি দেই, সেই পুঁজি তো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, কারণ প্রথমে তো আমার পুঁজিটাকে ঠিক রাখতে হবে। আমি যদি বলি যে আমাদের উদ্দেশ্য কি উন্নয়ন, সেই উন্নয়ন ব্যাহত হবে যদি তাকে প্রশিক্ষণ না দিয়ে আমি এই পুঁজিটা তার হাতে দিয়ে দিই।
সুতরাং আমাকে প্রথম তাকে প্রশিক্ষণ দিতে হবে এবং তাকে উপযোগী করে তুলে তারপর তার হাতে এই টাকাটা দিতে হবে। এর আগে যদি আমি দেই তাহলে আমার পুঁজিও নষ্ট হবে, উন্নয়ন ব্যাহত হবে। আপনার কথার প্রসঙ্গে যদি আমি আবার আসতে চাই, আসলে বলছিলেন আসলে ঋণ দিলেই হলো না এবং ঋণটা সেটা বেহাত হয়ে যেতে পারে বা সে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারলো না। সেক্ষেত্রে প্রশিক্ষণের জন্য কি ক্ষুদ্র ঋণ যেসব প্রতিষ্ঠান দিয়ে থাকেন তারা কি সহায়তা করে থাকেন ব্যক্তি পর্যায়ে? অবশ্যই আমরা যারা ক্ষুদ্র ঋণের সাথে যুক্ত আছি এবং পিকেএসএফ জি। যাদের সাথে যুক্ত, এই সংগঠনগুলো একসঙ্গে যেখানেই যাক না কেন প্রশিক্ষণ ছাড়া তারা কাউকে কিছু দিচ্ছে না। কারণ আমরা একটু স্বার্থপরতার মতো যদি আমি বলি যে আমার পুঁজিটা তো আগে ঠিক রাখতে হবে। আচ্ছা। আমার পুঁজিটা ঠিক রাখতে গেলে আমাকে আমার করণীয় কি? আমি আপনাকে এই লোনটা দেব এবং এই লোনটা আপনি ঠিকভাবে ইউটিলাইজ করতে পারবেন কিনা এবং সেই দক্ষতা আপনার আছে কিনা, সেই যে ক্ষেত্রে এটা আপনি ব্যবহার করবেন সেই ক্ষেত্রটা আপনার আছে কিনা, সার্বিক বিবেচনা করে আমরা সিলেকশন করে থাকি। আর এই সার্বিক বিবেচনার মধ্যে আপনার জন্য যা যা করণীয় দরকার আমার, তা যদি আমি করতে না পারি তাহলে কিন্তু উন্নয়ন ব্যাহত হবে, প্রকল্প ক্ষতিগ্রস্ত হবে এবং শেষে গিয়ে এই ক্ষুদ্র ঋণের দুর্নাম হবে। তাই যাতে এই দুর্নামটা না হয়, আমাদের লক্ষ্য যে একটা মানুষ যখন আমার কাছে আসে সে একটি উদ্দেশ্য নিয়ে আসে যে তার জীবনমান উন্নয়নের জন্য সে সহযোগিতা চায়, স্বাবলম্বী হওয়ার জন্য সে সহযোগিতা চায়। আমরা শুধু টাকা দিয়ে তাকে করি না, তাকে পরামর্শ দেই, প্রশিক্ষণ দেই, যার মাধ্যমে সে তার উন্নয়ন মানে আমার দেশের উন্নয়ন। একদম। আমি আসলে প্রথমে বলছিলাম যারা ক্ষুদ্র ঋণ নিতে আগ্রহী, আজকে দর্শকদের উদ্দেশ্যে বলছিলাম তারা যেন আজকের অনুষ্ঠান দেখে আসলে অনেকটা ধারণা পায়। সেই প্রসঙ্গে যদি আসি, আপনি একজন আগ্রহী, ধরুন আমি আগ্রহী, আমি আসলাম আপনাদের কাছ থেকে ঋণ দেওয়ার জন্য, কোনো নির্দিষ্ট বিষয়ের উপর আপনার প্রশিক্ষণ দিলেন, আমি সেই বিষয়ে জ্ঞান রপ্ত করে আমি আমার ঋণ গ্রহণের পর সে ব্যাপারে এগিয়ে গেলাম। তারপরও নানামুখী কারণে আসলে আমি বা মুখ থুবড়ে পড়তে পারে আমার ব্যবসা। যেমন যারা ক্ষুদ্র ঋণ নিয়ে থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা ছোট্ট একটি হাঁস বা মুরগির খামার দিয়ে থাকে, কয়েকটি ছাগল পালন করে থাকে, গরুর খামার করে থাকে ছোটোখাটো, সেই ক্ষেত্রে বা মাছের চাষ করতে পারে। আসলে এই বিষয়গুলো আসলে আনসার্টেন ব্যাপার, যে কোনো মুহূর্তে একটি ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তাকে ঘুরে দাঁড়াবার জন্য কি আসলে ক্ষুদ্র ঋণ যেসব প্রতিষ্ঠান আছে তারা কি সহযোগিতা করে থাকে? নিশ্চয়ই। আমি বলবো যে পিকেএসএফ এর সাথে যুক্ত যত প্রতিষ্ঠান তারা সকলে তাকে সহযোগিতা করার জন্য মানে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি নিয়মই আছে যে তাকে দাঁড়াতে মানুষ তো ফেল করতে পারে, সে সে নিজের ভুলের কারণে হতে পারে, দুর্যোগের কারণে হতে পারে, দুর্ঘটনার কারণে হতে পারে। তাহলে একটা হোঁচট যদি খায় আর যদি তার পাশে আমি না দাঁড়াই তাহলে সে উঠে দাঁড়াবে কিভাবে? সুতরাং এই আমাদের জন্য তাদের জন্য যথেষ্ট প্রকারের সুযোগ সুবিধা আছে। যদি কেউ প্রাকৃতিক দুর্যোগের কারণে অথবা আন্দোলন, আমাদের দেশে ইদানিং খুব আন্দোলন হচ্ছে, আমি যদি এরকম বলি যে একটি লোক সবসময় স্কুটার চালায়, স্কুটারের জন্য একটি টাকা সে আমার কাছ থেকে লোন নিয়েছে, কিন্তু হঠাৎ প্রত্যেক দিন দেখা যায় অবরোধ, আন্দোলন, একটার পর একটা আন্দোলন আছে, সে চালাতে পারতেছে না, তাহলে সে তো টাকাও দিতে পারতেছে না। একদম। তার পাশেও তো আমাকে দাঁড়াতে হবে। একটি চায়ের দোকানদার, তিনি আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছেন, আন্দোলনের কারণে সবকিছু বন্ধ। এজন্য কি আমি তার কাছ থেকে জোর করতে পারবো যে এক্ষুনি তোমার টাকা দিতে হবে? না, আমাকে তাকে পরামর্শ দিতে হবে, তার পাশে দাঁড়াতে হবে, তার সমস্যাগুলো জানতে হবে এবং নতুন করে তার সমাধানের পথ দেখাতে হবে। কারণ আমরা কেউ কারোর প্রতিপক্ষ না, আমরা একসঙ্গে উন্নয়ন করতে চাই। একদম, খুব দারুণ বলেছেন। আমরা কেউ কারোর প্রতিপক্ষ না, সবাই একসাথে উন্নয়ন করব। এই উন্নয়নের বা কথায় নিয়ে আমরা ফিরে আসবো একটি বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট, সময় হলো একটি বিরতির, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম হ্যাপেনিং পয়েন্টে। চলে যাচ্ছি আলোচনায়। স্যার, আপনার সাথে কথা বলছিলাম ক্ষুদ্র ঋণ নিয়ে। আমি একটু যুক্ত করতে চাচ্ছি আরেকটি বিষয় আপনার কাছে। আসলে ক্ষুদ্র ঋণ অনেকেই নিতে আগ্রহী এবং নিয়ে থাকেন। সেই ক্ষেত্রে সর্বনিম্ন ক্ষুদ্র ঋণ কত টাকা নেওয়া যায় এবং সর্বোচ্চ কত বলে গণ্য হয়?
আসলে একদম এক্স্যাক্টলি ওইরকম কিছু নেই, তবে এখন আমরা যে প্রচলিতভাবে চলছে সেটা হচ্ছে সর্বনিম্ন 5,000 টাকার নিচে এখন আর কেউ নেন না। আর আমরা এখন পর্যন্ত 20 লাখ টাকার উপরে কাউকে দেই নাই, কিন্তু হঠাৎ প্রথমবারই একজন 20 লাখ টাকা পাবেন না। তিনি এই 20 লাখ টাকা পেতে হলে ধাপে ধাপে অনেকবার সে নিয়েছে, তাকে সক্ষমতা অর্জন করতে হয়, তারপর এটা নিতে পারে। দারুণভাবে বলেছেন। আমি যদি একটু ফিরে আসতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে আপনি নির্বাহী পরিচালক হিট বাংলাদেশের। কিছুদিন আগে আপনারা 50 বছর পূর্তি পালন করলেন। আসলে দীর্ঘ একটি যাত্রা, দীর্ঘ সময় আসলে সাফল্যের সাথে অবশ্য আপনারা এগিয়ে এসেছেন। হিট বাংলাদেশে কিভাবে কার্যক্রম পরিচালনা করছে এবং আপনাদের ব্যাপারে একটু বলবেন। সাফল্যের যে কথাটা বলেছেন, যে মানুষের জীবনে কিন্তু সবসময় সফলতা থাকে না, সফলতা ব্যর্থতা নিয়েই আমাদের 50 বছর। আচ্ছা, দারুণ। তো এই 50 বছর আমরা যে কাজটি, আমি একটু যদি পিছনে ফিরে যাই, স্বাধীনতার পর তৎকালীন আমাদের রাষ্ট্রপ্রধান তিনি একটি আহ্বান করেছিলেন যেন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য বিদেশ থেকে লোকজন আসেন, এবং তখন একদল বিদেশিরা, তরুণ বিদেশিরা আসছিলেন। আচ্ছা। আর আজকে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা একটা প্রতিষ্ঠান করেছিলেন হিট বাংলাদেশ, আর সেই প্রতিষ্ঠানে আজকে আমরা কর্মরত, এবং সেই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আর্তমানবতার সেবা করার সুযোগ পেয়েছি আমরা। আর তখন প্রথমে কাজ শুরু করে দাকব থেকে, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং হেলথের জন্য শুরু করে কমলগঞ্জ থেকে। সেই থেকে আজকে 2টা উপজেলা থেকে কাজ শুরু হয়, আজকে 32টা জেলায় আমরা সেই কাজ করতেছি। আর আমাদের একটি লক্ষ্য ছিল, একটা মিশন এবং ভিশন এবং কোর ভ্যালু, এটা প্রথমে যেটা শুরু করেছিল, আজও আমরা সেখান থেকে একটুও নড়ে যাইনি। যে কারণে অন্যান্য এনজিওদের থেকে একটু আমরা আলাদা এই কারণেই 50 বছর পূর্তিতে আমরা সেটা প্রমাণ করতে পেরেছি। সরকারের মাননীয় উপদেষ্টা সহ অনেক সচিব মহোদয় উপস্থিত হয়েছিলেন, তারাও ভূয়সী প্রশংসা করেছেন 50 বছর পূর্তিতে, কারণ খুব কম প্রতিষ্ঠান 50 বছর পূর্তি পালন করতে পারে। এবং মুষ্টিমেয়, আমার যদ্দূর মনে হয় এনজিওর সাবেক ডিজি মহোদয় তিনি বলেছিলেন এ যাবৎ তিনি 5টি প্রতিষ্ঠানের কাছ থেকে নিমন্ত্রণ পেয়েছেন যে যারা 50 বছর পূর্তি উদযাপন করার সুযোগ পেয়েছেন। তাই আমরা নিজেদেরকে ধন্য মনে করি এই কারণে সেই 5টির মধ্যে আমরা একটি। আর আপনি যে কথা বলেছেন আমরা কি করি এবং কিভাবে করি, হিট যদি বলি তাহলে বলতে হবে হেলথ, এডুকেশন, ইকোনমিক ডেভেলপমেন্ট। আচ্ছা, তার মানে আসলে সব দিক থেকেই চতুর্মুখী আমাদের কাজ। অনেক প্রতিষ্ঠান দেখবেন শুধু একটা নিয়ে কাজ করতেছে, আমরা অনেকগুলো নিয়ে কাজ করতেছি। সেই কারণে সরকারের সাথেও আমাদের যোগাযোগটা খুব ভালো। আমি যে কথা বলতে চাই যে এদেশে যদি আমরা কাজ করতে চাই, এদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সরকার এবং বেসরকারি সংস্থাগুলো একসঙ্গে কাজ করতে হবে, এক মনে কাজ করতে হবে। আমি আরও বলতে চাই যে আমাদের কিন্তু কোনো এজেন্ডা নাই, বেসরকারি এনজিওগুলোর কোনো নিজস্ব কোনো এজেন্ডা নাই, সরকারের এজেন্ডা আমরা বাস্তবায়ন করি। কোথায় সরকারের যেখানে জনবলের ঘাটতি আছে, অর্থের ঘাটতি আছে, সেইটা আমরা কাভার করি। আমাদের দরকার সরকারের সাথে একসঙ্গে কাজ করা। অত্যন্ত দুঃখের সাথে আমি এটা সকলের সামনে বলতে চাই, কেউ কেউ হয়তো অসন্তুষ্ট হতে পারে, সরকারের কিছু লোক আছে যারা আমাদেরকে সহযোগিতা করেন না। তারা মনে করেন ওরা একটা ভিন্ন সেক্টর। আসলে উন্নয়ন করতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে, একসঙ্গে এগিয়ে যেতে হবে, এছাড়া আমরা কাজ করতে পারবো না। হিট বাংলাদেশ এই দীর্ঘ 50 বছরের অভিজ্ঞতার আলোকে বলতে পারে যে বিভিন্ন সময় সরকারের সহযোগিতা পেয়েছে, কিন্তু গুটি কয়েক সরকারি লোকের সহযোগিতা না পাওয়ার কারণে অনেক এনজিও ভালো কাজ করতে পারেনি বা পিছিয়ে পড়েছে। আপনি দারুণটি বিষয় বলছেন। আসলে সেই ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান ঋণ দিতে গিয়েও হুমকির মুখে পড়ে যায়, বা আপনি কথার যেটি বলছিলেন যে সহযোগিতা পায় না, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোর সহায়তার ক্ষেত্রে কিভাবে সাহায্য আসতে পারে? আসলে ঋণ গ্রহীতা যারা তারা এবং যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছে, কি ধরনের সহায়তা আপনারা আশা করছেন? আমরা আশা করছি এটাকে বলবো যে উইন উইন সিচুয়েশনের মধ্যে যেন আমরা থাকি, কারণ আমরা কেউ কারো প্রতিপক্ষ না। আমাদের লক্ষ্য হচ্ছে সরকারের লক্ষ্য, সাধারণ মানুষের লক্ষ্য এই দেশের উন্নয়ন, হতদরিদ্র মানুষের উন্নয়ন। সেই উন্নয়ন করতে গিয়ে অনেক সময় বাধাগ্রস্ত হতে হয়, ক্ষতিগ্রস্ত হতে হয়। সেই ক্ষেত্রে যারা আমাদের সাথে যুক্ত তাদের প্রতি আমাদের আবেদন, হাল ছাড়বেন না। আচ্ছা, হ্যাঁ, হাল ছাড়বেন না। আপনি ক্ষতিগ্রস্ত হলে আপনার পাশে আমি দাঁড়াবো, আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি আমার পাশে দাঁড়াবেন, আমরা একসঙ্গে এগিয়ে যাব। শুধুমাত্র আমি জানি যে অনেক প্রতিষ্ঠান অনেক দিন চলতে চলতে কোনো না কোনোভাবে হোঁচট খেয়েছে, আবার তারা ঘুরে দাঁড়িয়েছে। কেন?
কারণ উভয় পক্ষ তাদের সদস্যদের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল, সদস্যরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সরকারের লোক হাত বাড়িয়ে দিয়েছে, একসঙ্গে তাদের এই উন্নয়ন হয়েছে। সুতরাং আমাদের যদি উন্নয়নের দিকে এগিয়ে যেতে হয়, এক পক্ষ কিন্তু এক হাতে আমি তালি বাজাতে পারি না, তালি বাজাতে হলে দুইটা হাত লাগবে। সুতরাং যৌথভাবে আমাদের কাজ করতে হবে। দারুণভাবে আপনি তো বলেন আপনাদের সহযোগিতা প্রয়োজন, আরও যেন দু হাত মিলে একসাথে তালি বাজিয়ে উন্নয়নের ধারা নিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে আসলে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে আসলে আপনাদের আরও কিভাবে ঢেলে সাজানো উচিত, আপনাদের দায়বদ্ধতা থেকে আরও কি কি কাজ আসলে করা উচিত যে আসলে আপনারা করছেন না অনেক সংগঠন? আপনি একটি সংগঠনের নির্বাহী পরিচালক, আপনার বাধ্যবাধকতা থেকে বা আপনার পরিকল্পনা আছে সেই জায়গা থেকে একটু জানতে চাচ্ছি। একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাই যে সরকার যেই সমস্ত জায়গায় সরাসরি কাজ করতেছে সেখানে আমাদের দরকার নাই, যেখানে সরাসরিতে কাজ করার সুযোগ নাই সেখানে যদি এনজিওগুলোকে ব্যবহার করে উন্নয়নের ক্ষেত্রে, সরকারের যদি আরও এগিয়ে আসে। যদিও ইন্টারাপ্ট যদি করতে চাই আপনাকে, আসলে আপনার কথাতে বোঝা যাচ্ছে আসলে সরকার যেখানে আছে সেখানে আসার দরকার নেই, আসলে অনেক এনজিও ভাবছে হয়তো বা মুনাফার কেন্দ্রিক তারা কার্যক্রম পরিচালনা করছে। সেই হিট বাংলাদেশ সহ আমি সকল এনজিওদের পক্ষে বলছি, যেহেতু আমি এনজিও অ্যাসোসিয়েশন যেটা অ্যাডাবের চেয়ারম্যান হিসেবেও বলতে চাই যে এনজিওদের লক্ষ্য কিন্তু মুনাফা না। আচ্ছা, একটি দল, এটা গ্রামেগঞ্জে আপনি দেখবেন, মাঝে মাঝে পত্রিকায় আপনি দেখবেন যে 1 লাখ টাকায় সে হয়তো এক বছরে 1 লক্ষ টাকা বেনিফিট দিচ্ছে, 10% 12% মান্থলি তাকে সুযোগ, এরকম একটা প্রলোভন দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে যাচ্ছে। এরা কিন্তু এনজিও না। আচ্ছা, এরা ভুইফুরের মতো উঠে চলে যায়। সরকার যদি এদেরকে বন্ধ করে দিতে পারে তাহলে এনজিও সম্পর্কে যে একটি খারাপ ধারণায় সাধারণ মানুষের আছে তা কিন্তু বন্ধ হয়ে যাবে। কোনো রেজিস্টার্ড এনজিও ব্যুরো রেজিস্টার্ড কোনো এনজিও, পিকেএসএফ এর সাথে যুক্ত কোনো এনজিও এই কাজ করে না এবং করার কোনো সুযোগ নাই। আচ্ছা, কিন্তু ভুইফোর কিছু বিভিন্নভাবে সোশ্যাল ডেভেলপমেন্ট বলেন অথবা মাল্টিপারপাস বলেন, তাদের নামে হঠাৎ তাদের উত্থান হয় এবং দুদিন পর উধাও হয়ে যায়। এই লোকগুলোকে যদি থামানো যায়, প্রশাসনিকভাবে সরকার এদিক থেকে একটু দৃষ্টিপাত করে, তাহলে এনজিওগুলো আরও ভালো কাজ করতে পারে এবং সহজে একটা সাধারণ মানুষের সাথে মিশতে পারে। দারুণ বলেছেন। সেক্ষেত্রে একজন ঋণ গ্রহীতার আসলে কোন কোন বিষয়গুলো আসলে দেখা উচিত একটা প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পূর্বে? একটা হচ্ছে, আমি দুটো কথা এখানে ক্যালকুলেট করতেছি, একটা ঋণ নেওয়ার বিষয়, আর একটা হচ্ছে কেউ কেউ ডিপোজিট রাখে আচ্ছা, অধিক মুনাফার আকারে। আপনি পত্রপত্রিকায় প্রায় দেখবেন এই বিষয়টায়। ওই গ্রুপটাকে আমি থামাতে বলছি, যারা অধিক মুনাফার প্রলোভন দেখাচ্ছে। 100 টাকায় এক বছরে আপনাকে 100 টাকা লাভ দিয়ে দেবে, এটা তো হতে পারে না, একদমই না। এটা কোনো ক্রমেই হতে পারে না। আমাদের সাধারণ মানুষেরও বোঝা উচিত যে এটা অসম্ভব। এর মধ্যে কিছু ফাঁকিযোগী, অতি লোভ কখনোই ভালো না। সুতরাং এই লোভ থেকেও আমাদের ফিরে আসতে হবে। লোভ থেকে যদি ফিরে আসতে না পারি তাহলে কেউ কেউ কিন্তু এই লোভে পড়ে ক্ষতিগ্রস্ত হবে। আমি আমাদের মাননীয় সরকার প্রধান সহ প্রশাসনিক ব্যবস্থায় যারা আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব, এইরকম যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে যেন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে। অবশ্যই আসলে ক্ষুদ্র ঋণের ভূমিকা অনেক দেশের অর্থনৈতিক উন্নয়নে। এভাবেই ক্ষুদ্র ঋণ আসলে মানুষের পাশে দাঁড়াবে, দরিদ্র জনগোষ্ঠীর, এবং আমাদের দেশ উন্নয়ন হবে। আশা করি আপনার কথা দ্বারা আজকে অনেকে উপকৃত হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। কিন্তু যাওয়ার আগে শুধু একটি কথা বলে যেতে চাই, আমরা একটি সুন্দর দেশ চাই, সুন্দর একটি সমাজ চাই, কিন্তু ইদানিং আমরা দেখতে চাই গণতান্ত্রিক অধিকারের জন্য মানুষ বিভিন্ন সময় রাস্তা আটকিয়ে দেয়, আন্দোলন অবরোধ করে। হ্যাঁ, আন্দোলন অবরোধ করা তার ফান্ডামেন্টাল রাইট, করুক, কিন্তু এমনভাবে না করুক অন্যের ক্ষতি হয়। সে থেকে যেন মানুষ ফিরে আসে। এবং আন্দোলনকারীদের বলবো, আপনারা আন্দোলন করেন, সুষ্ঠুভাবে করেন, অন্যের ক্ষতি না করে করেন। আমরা একটি সুন্দর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল হ্যাপেনিং পয়েন্টে। ধন্যবাদ সবাইকে।